দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আরজি করে গণধর্ষণ হয়নি, হাইকোর্টে জানালো সিবিআই। আরজি করে গণধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের দেওয়া কেস ডায়েরি আদালতে জমার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 23 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে, বুঝতেই পারছি। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সঠিক বিচার আমরা পাবো। আমাদের লড়াই করে বিচার ছিনিয়ে আনতে হবে। হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কনস্পিরেশন করে খুন করা হয়েছে আমার মেয়েকে। এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএসএল রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলী নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে, আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই। সিবিআই এখনো সেই গড়িমসি করছে, এখনো মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না। আজ 8 মাস প্রায় হয়ে গেল। সিবিআই এর তদন্ত নিয়ে আমাদের ফাঁকফোকর রয়েছে অনেক। একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তটা সঠিক পথে আগে নিয়ে যাবে। কেস ডায়েরি আগের দিনও চেয়েছে, আর এদিন আবার কলকাতা পুলিশের কেস ডায়েরি চেয়েছেন। সিবিআই আজকে অ্যাটলিস্ট এটা স্বীকার করেছে যে লার্জার কনস্পিরেসিটা তদন্ত করা প্রয়োজন। তারা যে প্রশ্নটা রাখতে চেয়েছেন, আর্গুমেন্টে যে প্রশ্নটা রাখছেন, সেটা হচ্ছে যে তারা একটাই ডিএনএ, মেল ডিএনএ একটাই পেয়েছে। তারা অন্য ডিএনএ যে আছে সেটা তারা বললেন না, কিন্তু তারা আর্গুমেন্টে রেখেছেন মেল ডিএনএ একটাই আছে, তাই একজন পার্সন। এইটা সিবিআইয়ের প্লেস অফ আর্গুমেন্ট। কিন্তু আমি যে প্রশ্নের প্রত্যুত্তরে যে কথা বলতে চাইছি, যে বাকি যে ডিএনএ আছে সেই ডিএনএ যদি ফিমেল ডিএনএ মেনলি আছে সিএসএফএল এর রিপোর্ট অনুযায়ী, তাহলে তারা কি ক্রাইমে ইনভলভ না, এই জায়গাটা তো পরিষ্কারভাবে আসা দরকার। তাহলে এই ডিএনএর অস্তিত্ব সেই ক্রাইম সিনে এলো কীভাবে? আপনি যদি বলেন একজন ব্যক্তি, তাহলে আপনাকে আজকে বলতে পারতে হবে যে সিএসএফএল এর রিপোর্টের যে ডিএনএ আছে তার সায়েন্টিফিক ব্যাখ্যা কী। আপনাকে বলতে পারতে হবে যে সিএসএফএল এর রিপোর্টে যেখানে বলছে যে ফাইটিং এবং স্ট্রাগলিংয়ের সাইন সেমিনার রুমের সংলগ্ন এলাকায় নেই, তাহলে বলতে হবে যে এমআইএমই রিপোর্ট যেখানে বলছে, যে রিপোর্ট তারা রেফার করছে একজন ব্যক্তি অ্যাকিউজড তার জন্য, তাহলে আপনারা বলতে হবে যে এমআইএমবি রিপোর্টে যে ফাইটিং স্ট্রাগলিংয়ের সাইন মাস্ট বলছে, তাহলে এই কথার এই যে দুটোর কথা কন্ট্রাডিক্টরি হচ্ছে, এর সায়েন্টিফিক ব্যাখ্যা কী, তারা ইনভেস্টিগেশনে কী পেয়েছে, এই জায়গা রাখতে হবে। তৃতীয়ত যদি বলতেই হয় যে একজন ব্যক্তি, তাহলে তার মোটিভ বা উদ্দেশ্য কী ছিল। চতুর্থত যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে লার্জার কনস্পিরেসি আছে, এভিডেন্স ট্যাম্পার হচ্ছে, ইনভেস্টিগেশন হাসাপ হচ্ছে, তাহলে যদি হয়ে থাকে সেটা কি সঞ্জয় রায়ের মতন একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য? যদি একজন বলেন। বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পুরনো মামলায় 13 জন নেতাকর্মীর কারাদণ্ডের রায়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্তের 3 বছর ও বাকিদের 10 বছরের কারাবাস। মামলায় বেকসুর খালাস 2 জন। একই সঙ্গে ওই মামলায় বর্ধমান 1 নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ সহ 12 জন অভিযুক্তকে 10 বছর কারাদণ্ডের নির্দেশ দিল কোর্ট। সাজাপ্রাপ্ত কাকলি রায়ের অস্থায়ী জামিন হল বর্ধমান আদালতে। 20,000 টাকার বন্ডে জামিন। অস্থায়ী জামিনের মেয়াদ মাত্র 1 মাস। সর্বদল বৈঠকে ভোটার তালিকা নিয়ে আরো সতর্ক নির্বাচন কমিশন। বৈঠকে রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে সার্বিক সহযোগিতার আবেদন। দলগুলির কাছে বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করার আর্জি। আসন্ন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, অযথা ভবিষ্যতে যে কোনো নির্বাচনে ভোটার তালিকা নিয়ে যাতে কোনো রকম কোনো বিভ্রান্তি তৈরি না হয়, এবং সেই জন্যই রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে সার্বিক সহযোগিতা চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই বিষয়ে রাজনৈতিক দলগুলির দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। নদিয়ার কালীগঞ্জ সহ দেশের 8টি বিধানসভা উপনির্বাচনে যাতে নতুন করে নির্বাচন কমিশনের কাজ নিয়ে কোনো রকম কোনো বিতর্ক তৈরি না হয়, সেদিকেই সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। হচ্ছে আপনারা জেনে রাখবেন যে ফর্ম 7 এর অ্যাকসেপ্টেন্স কত, রিজেকশন কত আমাদের আজকে দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি। আমাদের শুধু ডেকেছেন, ডেকে 80 নম্বর কালীগঞ্জের এই কাগজটা দিয়েছে। আমরা বলতে চাইছি যে এরর ফ্রি ভোটার লিস্ট তৈরি করতে গেলে বিএলওকে তার এলাকায় খুঁজে পেয়ে যেতে হবে, বিএলওকে এম্পাওয়ার করতে হবে। শুধু নানা রকম কথা বলে বিভ্রান্ত তৈরি করে তো লাভ নেই। যে কায়দায়
বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে নির্বাচন জিতেছেন একটি রাজনৈতিক দল বিজেপি। আমরা এখানে নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা জেগে ঘুমালে হবে না, চোখ নাক মুখ খোলা রেখে মানুষের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। 6 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয় তাতে দেখা যায় 75 বছর, 78 বছর, 65 বছর, 48 বছর এরকম বহু ভোটার নতুনভাবে প্রথমবারের জন্য ভোট নথিভুক্ত হয়েছে। এবং আরও বিষয় দেখা যাচ্ছে, এই যতগুলি ভোটার এনরোল হয়েছে স্পেসিফিক একটি নম্বর ফোন নম্বরকে ব্যবহার করে। সেই ফোন নম্বরটি হচ্ছে একজন গভর্নমেন্ট আধিকারিক, যিনি এই নির্বাচন প্রক্রিয়ার ইলেকট্রাল রোল প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত, 9 নং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অখিল কুমার বিশ্বাস। ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি চলল জলকামান, লাঠিচার্জ করল পুলিশ, ব্যবহার করা হলো টিয়ার গ্যাসও। নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মীনাক্ষী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আমরা বেকারদের কাজের জন্য, বন্ধ চা বাগান খোলার জন্য, পরিযায়ী শ্রমিকের কাজের জন্য, নারী নিরাপত্তার জন্য উত্তরকন্যায় যাচ্ছিলাম। পুলিশ কেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে আমরা এটা বুঝতে পারছি না। আমাদের কাছে লিখিত কথা হয়ে আছে, চিঠি আছে, রিসিভ কপি আছে যে উত্তরকন্যায় আমরা যাব, ডেপুটেশন দেব। তাহলে লিখিত কথা হয়ে যাওয়ার পরও পুলিশ এখানে রাস্তা আটকে কেন দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা নেই। বেকারি বিরোধী দিবসে স্থায়ী কাজ দাও। লুটতরাজ, দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে উত্তরের 7 জেলাকে নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বামেদের যুব সংগঠন। ডিওয়াইএফআই এর সেই উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়ি। অভিযান ঠেকাতে আগে থেকে ব্যবস্থা নিয়েছিল পুলিশ। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বামেদের যুব সংগঠনের সদস্যরা শিলিগুড়ির 3 বাতি মোড়ে আসতে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তরফে লাঠি, কাঁদানে গ্যাস ছোড়া হয়। বাধার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট ছুটতে শুরু করে। এরপরে পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেয়। নেত্রী মীনাক্ষীর অভিযোগ, এভাবেই গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে। আবার কি পদক্ষেপ? কেন কেন অবৈধ কেন? ওখানটাতে পুলিশ ওদের ব্যারিকেড করে একটা জায়গা পর্যন্ত অ্যালাউ করা হয়, করে তারপরে ওখানটাতে ওদেরকে আটকানো হয়। ওদেরকে যেহেতু এটা সিকিউর জোন আছে তার ওখানে যেতে বারণ করা হয়। ওরা ওখানে বসে থাকে কিছুক্ষণ পর্যন্ত। তো সব কিছুই পিসফুলি ছিল, বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের উপর পাথর ছাড়া হয়। আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড হয়, তারপরে তাদেরকে অ্যানাউন্স করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এই অভিযানের জন্য। এর ফলে কিন্তু এই যে মিছিল রয়েছে সেখান থেকে বেআইনি কার্যকলাপ হতে পারে এমনটাই আশঙ্কা করছিল পুলিশ প্রশাসন, এবং তার জন্যই তাদেরকে কোনো রকমভাবে উত্তরকন্যায় যেতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো, সল্টলেকের সেক্টর 5-এ আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ উদ্ধার, কয়েক কোটি টাকা সহ ফোন, নোটবুক, টাকা গোনার মেশিন। ইতিমধ্যেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। সল্টলেকের সেক্টর 5-এ আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ উদ্ধার, কয়েক কোটি টাকা সহ ফোন, নোটবুক, টাকা গোনার মেশিন। শাকিল মুস্তাক রয়েছেন ফোন লাইনে। শাকিল, কতদিন ধরে আন্তর্জাতিক যে কল সেন্টার, এই আন্তর্জাতিক কল সেন্টার চলতো, কি জানা যাচ্ছে? মঙ্গলবার রাতে বিধাননগর পুলিশের অভিযান চালিয়ে কিন্তু সল্টলেকের যে সেক্টর 5-এ সে অবস্থিত একটি অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের হদিশ পেয়েছিল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনার পর থেকে বিধাননগর থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর পুলিশ। এর মোটামুটি সল্টলেকের যে সেক্টর 5 সেখানে কিন্তু অবৈধ আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের হদিশ পায়। এরপরে সেই সঙ্গে কিন্তু উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে টাকা। পুলিশ সূত্রে যেটি জানা গিয়েছে, কল সেন্টারের মালিকের বাড়িতে অভিযান চলাকালীন বাড়ির গোপন স্থান থেকে পুনরায় উদ্ধার করা হয়েছে 3 কোটি 3 লক্ষ টাকা।
এবং আনুমানিক 40 লক্ষ টাকা সোনার গহনা। এই কেসে তদন্ত নেমে আপাতত উদ্ধার হয়েছে 3,70,00,000 টাকা, এমনটাই কিন্তু তথ্য দিয়েছে বিধাননগর পুলিশ। সেই সঙ্গে 4টি অ্যান্ড্রয়েড ফোন, 2টি নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, এছাড়াও আছে 6টি ল্যাপটপ, ডেস্ক, মোবাইল এবং ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এই প্রতারণা কিভাবে চলতো, কি করতো, বিধাননগর কোর্টে তোলা হবে আজকে। এই যে অভিযুক্তদেরকে, এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার কিন্তু তদন্ত করবে বিধাননগর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো সাকি। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার ফের অর্জুন সিংকে তলব করে জগদ্দল থানার পুলিশ। বিরোধী দলে আছেন বলে এফআইআর দায়ের, পুলিশি তল্লাশি, এমন মন্তব্য করেন অর্জুন সিং। দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন তিনি। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অর্জুন সিং এর গড় হাজিরায় কটাক্ষ জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের। বিজেপি নেতা অর্জুন সিং মামলা করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিজেপি নেতা অর্জুন সিংকে ফের আইনি নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। বুধবার অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা এবং গুলি চলার ঘটনায় এই নিয়ে তৃতীয়বার অর্জুন সিংকে নোটিশ দিল জগদ্দল থানা। বৃহস্পতিবার অর্জুন সিংকে সকাল 10টায় এবং দুপুর 2টোয় নোটিশ পাঠিয়েছিল জগদ্দল থানার পুলিশ। রাজনীতির কারণ দেখিয়ে তিনি দুইবারই হাজিরা এড়িয়েছেন। শুক্রবার পুলিশে হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিং এর। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল গড়াতেই অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে জগদ্দল থানার তদন্তকারী 2 অফিসার দীর্ঘ 1 ঘণ্টা কথা বলেন বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। এই আবহে শুক্রবার ফের অর্জুন সিংকে দুপুর 2টোয় জগদ্দল থানায় ডেকে পাঠানো হয়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, তাই এদিনও তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। অর্জুন সিং এর হাজিরা এড়ানো নিয়ে কটাক্ষ জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের। পুলিশ তার কাজ করছে, পুলিশ কাজ করবে, পুলিশের কাছে সব তথ্যই আছে, কিন্তু পুলিশ তথ্য নিয়ে ঠিক মতন কাজ করবে। এইবার অর্জুন কিন্তু পালাতে পারবে না, তাই তো কাল শুভেন্দু অধিকারী গাড়িতে উঠে পালিয়ে গেছে এখান থেকে রাতের বেলায়। এদিকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ এনেছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায় শোরগোল। 26-এর ভোটের আগেই ফের শাসক বিরোধী চাপানুতোড়ে সরগরম রাজনীতি। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। জঞ্জালের ভার আর কতদিন বইতে পারবে ধাপা? শুধু জঞ্জালের চাপই নয়, জঞ্জাল থেকে যে দূষণ ছড়াচ্ছে তার মাত্রা নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় 1 দশকেরও আগে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের তরফে এ বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। হাওড়ায় ভাগাড় বিপর্যয়ের পর ফের ধাপার এই তথ্যে উঠেছে প্রশ্ন। আবর্জনা স্তূপের কারণে বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়া এলাকা। এবার একই সংশয় তৈরি হয়েছে ধাপা নিয়ে। ক্রমাগত ধাপায় বেড়েই চলেছে বর্জ্য পাহাড়ের ভার। জঞ্জালের ক্রমাগত বেড়ে চলার ভার আর কতদিন বইতে পারবে শহরের সবচেয়ে বড় ভাগাড়? জঞ্জালের পাশাপাশি আবর্জনা থেকেও যে পরিমাণ দূষণ ছড়াচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, প্রায় 11 বছর আগে ব্রিটিশ ডেপুটি কমিশনের অফিসের তরফে এ বিষয়ে কলকাতা পুরসভাকে সতর্ক করা হয়। কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু বদলের সঙ্গে কিভাবে খাপ খাওয়ানো যেতে পারে সেই উদ্দেশ্যে এক রূপরেখা তৈরি করে পুরসভার সঙ্গে মৌ স্বাক্ষর করে জানায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। নথিতে জানানো হয়েছে, ধাপা থেকে প্রতি বছর গড়ে 16.8 লক্ষ কিলোগ্রাম মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। নথিতে আরও জানানো হয়, 2013 থেকে 2022 ধাপা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সম্ভাব্য পরিমাণ প্রায় 25 কোটি কিলোগ্রাম। সম্প্রতি হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ে গৃহহীন হয়েছেন বহু মানুষ। বর্জ্য ফেলতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে পুরকর্মীদের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন, হাওড়ার ময়লা ফেলা হবে কলকাতার ভাগাড়ে। এখানেই উঠছে প্রশ্ন, বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয়ের মতো ঘটনা ধাপার ক্ষেত্রে ঘটবে না তো? বিশেষজ্ঞদের মতে, বিকল্প ধাপার ব্যবস্থা দ্রুত করা না গেলে বেলগাছিয়ার মতো বিপর্যয় বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। কলকাতা পুরসভার সূত্রে খবর, হাওড়ার ভাগাড়ের মতো অবস্থা ধাপার
ধাপার ভাগাড়ের নয়। পাশাপাশি বিকল্প ভাগাড় তৈরির জন্য ধাপার পাশেই 70 হেক্টর জমি চাষিদের কাছ থেকে কেনা হবে। এ বিষয়ে অর্থমন্ত্রকের তরফে অনুমোদনও মিলেছে বলে সূত্রের খবর, কিন্তু তাতেই কাটছে না সংশয়। সমীক্ষা বলছে ধাপা বহু আগেই তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অতিক্রম করে গিয়েছে। ময়লা ফেলার বিকল্প জায়গা না করলে অদূর ভবিষ্যতে হাওড়ার বেলগাছিয়ার মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। কবে আবর্জনা ফেলার বিকল্প জায়গা তৈরি হয় এখন তাই দেখার। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরাট অঙ্কের নতুন ঋণ নিচ্ছে ভারত সরকার। 8 লক্ষ কোটি টাকার বন্ড বিক্রি করে ঋণ নেবে মোদী সরকার। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় ধার করা ছাড়া গতি নেই কেন্দ্রের। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে নয়া অর্থ বছর। দেশটা ধর্মশালা নয়। লোকসভায় অভিবাসন ও বিদেশি নাগরিক বিল 2025 পাশ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতের স্বার্থের পক্ষে ক্ষতিকারক এমন কেউ যাতে এদেশে ঢুকতে না পারে তা নিশ্চিত করতেই নতুন অভিবাসন আইন আনা হচ্ছে বলে দাবি অমিত শাহ। লোকসভায় পাশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক বিল। অধিবেশনে বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। ঘণ্টা তিনেক আলোচনা শেষে জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন, এই বিল আইনে কার্যকর হলে ভারতে অবাঞ্ছিতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে। তিনি বলেন, ভারত কোনো ধর্মশালা নয়। যারা দেশের পক্ষে ক্ষতিকারক এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে যাদের নিয়ে ঝুঁকির আশঙ্কা থাকবে তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। তবে বিদেশি পর্যটক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা বা চিকিৎসার প্রয়োজনে ভারতে আসতে চাইবে তাদেরকে স্বাগত। তার আরও দাবি, এই আইন দেশের নিরাপত্তা যেমন মজবুত করবে তেমনি দেশের অর্থনীতি এবং ব্যবসাতেও গতি বৃদ্ধি করবে। এদিন অনুপ্রবেশ রুখতেও কড়া বার্তা দিয়েছেন তিনি। এই বিষয়ে বলতে গিয়ে মূলত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোখার বিষয়ে জোর দিয়েছেন অমিত শাহ। তার দাবি, অসমে কংগ্রেস শাসনকালে এবং বাংলায় তৃণমূল শাসনে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। সীমান্ত রক্ষার দায় বিএসএফ এর। তার মন্ত্রকের অধীন এই আধা সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। গুজরাতে বিএসএফ এর আওতায় ছিল রাজ্যের সীমানার ভিতর 80 কিলোমিটার এলাকা। এদিন তা কমিয়ে 50 কিলোমিটার করার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের এই ঘোষণার প্রতিবাদ করে সমাজ মাধ্যমে তৃণমূল এক্ষেত্রে বাংলার সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলেছে। তাদের মতে, গুজরাতের ক্ষেত্রে 30 কিলোমিটার কমতে পারে, কিন্তু বাংলায় বিএসএফ এর এখতিয়ার একই পূর্ব ঘোষিত 50 কিলোমিটারই রয়ে গিয়েছে। অমিত শাহ জাল আধার কার্ডের প্রসঙ্গ তুলে বাংলাকে নিশানা করেছেন। তার মতে, দেশের যে কোনো প্রান্ত থেকে ধৃত বাংলাদেশির কাছে বাংলার ঠিকানার আধার কার্ড মিলেছে। তার কারণ হিসেবে প্রায় 450 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। সেখানে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিতে পারেনি, আর সেই ফাঁক গলেই অনুপ্রবেশ ঘটছে বলে দাবি শাহের। কলকাতা টিভি। বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন যখন ঔরঙ্গজেবের কবর অথবা রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তর্কে মেতে আছে, ঠিক তখনই এমন একটি রিপোর্ট সামনে এলো যাতে মনে প্রশ্ন জাগতে পারে, নরেন্দ্র মোদী সরকার কি দেশের বিজ্ঞান গবেষণায় অবহেলা করছে? গত মঙ্গলবার সংসদে জমা পড়েছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট। সেই রিপোর্ট বলছে, ভারতের বিজ্ঞান গবেষণার শীর্ষ সংস্থা টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ বা TIFR এ প্রতি 5টির মধ্যে 3টি পদ শূন্য পড়ে আছে। এখানে শেষ নয়, দেশের পরমাণু গবেষণার জন্য যেসব অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউশনস এবং যেসব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানেও শূন্য পড়ে রয়েছে প্রায় 25% অনুমোদিত পদ। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে দেশের বিজ্ঞান গবেষণা তার নানা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, TIFR এ মোট 1448টি অনুমোদিত পদ রয়েছে। সেখানে 839টি পদ এই মুহূর্তে শূন্য, অর্থাৎ প্রায় 58% পদ ফাঁকা পড়ে রয়েছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্কে 14,445টি অনুমোদিত পদের মধ্যে শূন্য পড়ে রয়েছে 3,841টি পদ, অর্থাৎ প্রায় 26%। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সংস্থায় অনুমোদিত পদের সংখ্যা 2,730। সেখানে খালি পড়ে রয়েছে 596টি পদ। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অনুমোদিত পদ 15,088।
সেখানে শূন্য রয়েছে 4,343টি পদ। ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির অধীনে থাকা সবকটি গবেষণা সংস্থা মিলিয়ে মোট অনুমোদিত পদ রয়েছে 46,360টি। এর মধ্যে শূন্য পড়ে রয়েছে 13,449টি পদ বা 30% পদ। রিপোর্টে বলা হয়েছে TIFR এ মোট 1,448টি অনুমোদিত পদের মধ্যে প্রায় 58% পদ ফাঁকা পড়ে থাকার পর সেখানে কাজ কিভাবে চলছে। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির অনুমান, TIFR এর মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রবলভাবে নির্ভর করছে চুক্তিভিত্তিক কর্মী বা অন্য অনিয়মিত কর্মীর ওপর। মৌলিক গবেষণার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকার কথা বিবেচনা করে বিষয়টিতে অবিলম্বে সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতার নেতৃত্বে সংসদীয় কমিটির এই রিপোর্টে। কলকাতা টিভি। শৈলজানন্দ স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত হল শৈলজানন্দ স্মৃতি স্মারক সাহিত্য পুরস্কার 2025। এবছর পুরস্কৃত হলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাহিত্যিক গৌতম ভট্টাচার্য ও সাহিত্যিক উল্লাস মল্লিক। গৌতম ভট্টাচার্যের লেখা উইকি মারপুজো দুঃসাহসের ইজারা পাঠকদের মনে দাগ কেটেছে। পাশাপাশি লেখক উল্লাস মল্লিকের লেখা 50টি গল্প, যাত্রাপালা, হৃদয় গঠিত ঈশ্বরের ডিঙি নৌকা পাঠকদের মন জয় করেছে। দুই সাহিত্যিকের হাতে শৈলজানন্দ স্মারক সাহিত্য পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য। পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রুতি নাটক মৃত্যুভয় পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বারবার করে যে পাঠকের প্রচুর আনুকূল্য পেয়েছে, পাঠকরা ভালো বলেছেন, কিন্তু পুরস্কার কমিটির মন জয় করা যায়নি। এবার এটা পুরস্কার কমিটি হচ্ছে ক্রিকেটের সেই সিলেকশন কমিটির মতন। এদের অনেক সময় ওদের আচার আচরণের সঙ্গে সহমত হওয়া যায় না। আসলে সবাই আমরা মনে করি যে আমার পাওয়া উচিত, কিন্তু 33 বছর আমি এই পুরস্কারের জন্য ওয়েট করেছি। সো সেই জন্য আমি বললাম যে আমার কাহিনীটা একটা ওয়েটিং রুমের কাহিনী, যে রোজ দেখেছে যে ট্রেন এসে চলে গেছে, তার সিট নেই, টিকিট নিয়ে ওয়েট করতে করতে 33 বছর এসে ফাইনালি সে একটা কম্পার্টমেন্টে কনফার্ম টিকিট পেল। বেশি করে আনন্দ হচ্ছে যেহেতু এই শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিতে পুরস্কার প্রদান করা হলো এবং আমার স্বামী গৌতম পুরস্কৃত হলেন। অবশ্যই এটি আমার পক্ষে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। আর এই প্রার্থনাই করব যে আপনারা সবাই ওকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন একই রকমভাবে ওকে ভালোবাসা দিন, যাতে আগামী দিনেও আরও ভালো কাজ করতে পারে, আরও অনেক লেখা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে এবং এভাবেই আপনাদের আরও অনেক দিন ধরে যেন আনন্দ দিয়ে যেতে পারে। এখন বিনোদনের এতগুলো মাধ্যম এসে গেছে এবং সেগুলো এতটা অ্যাট্রাকটিভ, হ্যাঁ, যে সেগুলো কোথাও একটা বইমেলাকে এই বইকে ফেলে এগিয়ে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো যে প্রকৃত পাঠক যারা, তাদের সংখ্যা কিন্তু কমেনি। তাদের সংখ্যাটা একই, তখনও এক ছিল, একই এখন। যিনি নিদ্রা আনার জন্যে বই পড়তেন বা দুপুরবেলা একটু খেতে খেতে বই পড়তেন, এই যে শখের পাঠক যারা, তারা বেশিরভাগটাই শিফট করে গেছে। ফলে বই বিক্রি কম হচ্ছে। তারা তো বই কিনতেন বা লাইব্রেরি থেকে নেওয়া হতো। সারা জীবন সাহিত্য সাধনা করছে গৌতম ভট্টাচার্য, তো ইন্টারন্যাশনাল মানুষ, এখন বলার কিছু নেই। উল্লাস মল্লিকও এখন অসাধারণ লিখছেন। ওই জন্যই দুজনকে একদম তরুণ একজন, দুজনেই তো প্রবীণ হাতে তুলে দিচ্ছে আর কি। কমে কত যায়নি, আমি তো দেখছি ওই তো এবার কয়লাকুটি বেরিয়েছে, হু করে মানে বিক্রি হচ্ছে। কি করে হচ্ছে? অন্তত সে পুরনো লেখক দিয়েই তো চলছে, ঘুরে ফুরে পুরনো মানুষ। গুড মর্নিং কলকাতা এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।